আমার বন্ধু বান্ধব আমরা যখন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছিলাম, অনেকেই দিল্লি বা অন্য রাজ্যে অন্য চাকরির কথা ছেড়ে দিলাম, তারা অধ্যাপনা চাকরি নিয়েছিল। এই মুহূর্তে তাদের সঙ্গে আমার বেতনের পার্থক্য শুনলে আপনারাও চমকে যাবেন। একই সমস্যায় জর্জরিত আমরা, আপনারা প্রত্যেকে। কারণ আমাদের একটাই দুর্ভাগ্য ঘটে গেছে, আমরা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটা চাকরি নিয়েছি। দুঃখের কথা হলো যে যখন আমরা ডিএ চাইতে যাই তখন আমাদের ডিএ দেওয়া হয় না, কিন্তু দিল্লিতে কিছু আইনজীবীর জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়। ওদেরই দলে একসময় ছিলেন একজন রাজ্যসভার সাংসদ, তিনি একটা হিসেব দিয়েছিলেন 3 মাস আগে, মাত্র 3 মাসে 66 কোটি টাকা শুধু আইনের জন্য খরচ করা হয়েছিল। যে টাকাটা খেলা বা মেলায় নষ্ট করা হয় সেই টাকাটা দিয়ে কিন্তু ডিএর একটা অংশ মিটিয়ে দেওয়া যেত। তাতে অন্তত এই সরকারি কর্মচারীদের সমাজের চোখে যাদের একটা সম্মান রয়েছে তাদের এরকম রোদে জলে ঝড়ে পড়ে থাকতে হতো না। তার কারণ আমরা প্রত্যেকেই বঞ্চিত। আমাদের রাজনৈতিক পরিচয় হয়তো আছে, আমারও রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু এখানে আমাদের পরিচয় একটাই, আমরা এই সরকারের অধীনে কেউ প্রত্যক্ষভাবে চাকরি করি, সরকারি কর্মচারী। আমরা যারা প্রত্যক্ষ সরকারি কর্মচারী নই, যারা শিক্ষকতা স্কুলে বা কলেজে অধ্যাপনা করি বা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমরা সরকারের কাছ থেকে মাইনেটা নিই। এবং সবচেয়ে দুঃখের কথা আপনাদের আরেকটা বলি, এই সরকারটা কতটা অসৎ সরকার। আমরা যারা অধ্যাপনা করি আমাদের মাইনের একটা অংশ কিন্তু কেন্দ্রীয় সরকারের ইউজিসি দিয়ে দেয়। প্রত্যেক বছর যখন বেতন বাড়ে সেই বেতন বর্ধিত অংশের 50% কিন্তু কেন্দ্রীয় সরকার দিয়ে দেয়। একটাই শর্ত থাকে, রাজ্য সরকারকে তার ম্যাচিং অংশটা দিয়ে দিতে হবে। 2016 সালে কেন্দ্রীয় সরকার আমাদের অধ্যাপকদের মাইনে বাড়িয়েছে, কিন্তু বর্তমান সরকার 2020 থেকে ওটা চালু করলো। 2016 থেকে 2020 আমরা পুরো টাকাটা পেলাম না, কারণ এই রাজ্য সরকার আমাদের কোনো ম্যাচিং গ্র্যান্টটাই দিল না। ফলে আমাদের লক্ষ লক্ষ টাকা, আমার ব্যক্তিগতভাবে প্রায় 29 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আচ্ছা, জীবনে কত টাকা আয় করলাম, আমার থেকে 29 লক্ষ টাকা নিয়ে নিল একটা সরকার। 29 লক্ষ টাকা ওকে দিতে হতো না, ওর হাত দিতে হতো, সেই টাকাটা দিল না। ফলে আমার মতো বহু সিনিয়র অধ্যাপকের কারো 29 লক্ষ, কারো 30, কারো 22, কারো 28, কারো 18 লক্ষ লক্ষ টাকা সরকার স্রেফ খেয়ে নিল আমাদের কাছ থেকে। আরো একটা গল্প শুনুন, 2006 সালে আমাদের যে বর্ধিত অংশ টাকাটা এসেছিল সেই টাকার প্রায় 10% টাকা এরা মেরেই দিল, আমাদের টাকাটাই দিল না। মানে আমরা চোর শুনেছি, এই লেভেলে জালিয়াত এবং চোর হয় এদের না দেখলে বোঝা খুব মুশকিল। নানা কায়দা কানুন করে এরা কিন্তু চুরি করে। সেদিন রাষ্ট্রবিজ্ঞান চর্চা করেন একজন আমাকে ঠাট্টা করে বলছিলেন যে এতদিন আপনি যা যা পড়িয়ে এসেছিলেন ভুল পড়িয়েছেন। আমরা কি কি পড়িয়েছি? যে আপনি তো ছাত্রছাত্রীদের পড়িয়েছেন যে দেশের সংবিধানে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বেশি, রাজ্য সরকারের ক্ষমতা কম। তো আপনারা পশ্চিমবঙ্গে তাকাতে পারেন না? একটা সংবিধানের ঠিক ঘাটি গোপ বা ছিদ্রগুলো খুঁজে খুঁজে কিভাবে সরকারটাকে একেবারে ব্ল্যাকমেলিং করতে হয় সেটা এরা কিন্তু জানে। এদের দেখে সেটা শিখতে হয় কিভাবে চুরি করতে হয়, কিভাবে জালিয়াতি করতে হয়, এবং চুরি করে কিভাবে কলার তুলে ঘুরে বেড়ানো যায় যে হ্যাঁ চুরি করেছি, বেশ করেছি, আমি চোরের সঙ্গে থাকবো। একটু একটু অন্যায় তো হতেই পারে। ভেবে দেখুন, একটা রাজ্যের প্রশাসনের যিনি শীর্ষে রয়েছেন তিনি বলেন যে কাজ করতে গেলে একটু একটু গোলমাল তো হতেই পারে, 2-1টা লোকের গোলমাল তো হতেই পারে, এবং তাদের বাঁচানোর জন্য মন্ত্রিসভা প্রস্তাব পাস করে যে যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের বাঁচাতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি আর কিচ্ছু নয়, ডিএটা দিয়ে দিন। কারণ এক সময় এইরকম জায়গায় এসে আপনি বলে গেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, তখন আপনি বিরোধী নেত্রী। আজকে আমরা বলছি আপনার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, ওখান থেকে আপনাকে টেনে আমরা নামাবো, এই সরকারি কর্মচারীরাই নামাবে। জেনে রাখুন, এই সরকারি কর্মচারীরা কিন্তু পড়াশোনা করে, এরা পড়াশোনা করে যোগ্যতার সঙ্গে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। আপনাদের মতো এরকম যাদের চুরি করে চাকরি দিয়েছেন এরা সেইভাবে পায়নি, যার জন্য এদের গলার জোরটা বেশি, যার জন্য এরা কবজে ফুলিয়ে কথা বলে, কবজে তুলে কথা বলে। আগামী দিনে সেটাই করবে, কারণ আমরা সৎভাবে কাজ পেয়েছি, আমরা সৎভাবে থাকতে চাই। এই অসৎ সরকারকে টেনে নামানোর প্রধান লক্ষ্য কিন্তু আমাদেরই। এরা
চায় না যে যোগ্য লোকেরা আর সরকারি চাকরিতে আসুক। আচ্ছা, আপনারা যারা আছেন বা আমি আমার ছেলেকে বলতে পারবো যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি কর? আপনারা বলতে পারবেন আপনার ছেলে মেয়েদের যে যদি সুযোগ থাকে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করো, দরকার হলে রেলে যাও, দরকার হলে ব্যাংকে যাও, দরকার হলে জীবন বীমায় চাকরি করো, এই পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি করো না। কারণ পড়বে একদল জালিয়াতের হাতে, চোরের হাতে, মিথ্যেবাদীর হাতে। তারা তোমার ডিএটা খেয়ে নেবে, ডিএ খেয়ে নিয়ে আরো গলা ফুলিয়ে তোমাকে জব্দ করার জন্য কেন্দ্রীয় যে উকিলগুলো আছে সুপ্রিম কোর্টে ঘুরে বেড়ায়, তাদের জন্য কোটি কোটি টাকা খরচ করবে, তোমাদের টাকাটা দেবে না। অর্থাৎ এরা চায় যে যোগ্য লোকেরা যেন চাকরি না করে, বিভিন্ন জায়গায় ওই সিভিকদের নিয়োগ করবে, পুলিশে নিয়োগ করেছে, এবারে শিক্ষকদের মধ্যেও অনেক পার্ট টাইম নিয়োগ করে ফেলেছে, স্কুলে নিয়োগ করেছে। সর্বত্রই তাদের নিয়ে চলবে, কারণ তাদের নিয়ে চলতে তো সুবিধে হয়, তাদের নিয়ে চাপ দিয়ে নানা কাজ করিয়ে নেওয়া যায়, মিটিং এর মাঠ ভরিয়ে দেওয়া যায়, তাদের দিয়ে যা খুশি তাই করা যায়। আর এই যে সরকারি কর্মচারী নিজের যোগ্যতায়, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, তারা সেটা কখনোই করবে না, কারণ তারা সৎভাবে চাকরি পেয়েছে, তারা সৎভাবে থাকতে চায়। তাই আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে এরা না মানুষকে প্রতিবন্ধী বানিয়ে রাখতে চায়, কারণ প্রতিবন্ধী মানুষকে নিয়ন্ত্রণ করাটা অনেক সহজ হয়। কিন্তু এরা জানে না যে মানুষের শক্তিটা কতটা। সরকারি কর্মচারীরা যদি আজ এই সমস্ত ভয়, বাধা, ভীতি উপেক্ষা করে এই রকম সংখ্যায় আসতে পারেন, এসআইআর শেষ হলে এই সংখ্যাটা নিঃসন্দেহে আমি নিশ্চিত 5 গুণ বাড়বে, 10 গুণ বাড়বে, এবং এই সরকারকে এরা টেনে নামাবে। এবং আগামী দিনে ঘরে বসে দুঃখ করতে হবে যে আমি কি ভুল করেছি, এবং আমাকে ঘরে আর কেউ পাত্তা দেয় না, আর কেউ রাজনীতিতে আমাকে ডাকে না। এই অবস্থায় সরকারি কর্মচারী কিন্তু আপনার করিয়ে ছাড়বে। অপেক্ষা করুন আর কয়েকটা মাস মাত্র। ভেবেছেন যে দুর্নীতি করে, ভয় দেখিয়ে, মেরে ধরে জিতে যাবেন, সেটা আর হবে না। শেষের দিন গোনা কিন্তু আপনার শুরু হয়ে গেছে। এবার মানুষ কিন্তু আপনাকে টেনে নামাবে। তাই আমাদের লক্ষ্য একটাই হবে, আমাদের লক্ষ্য একটাই, আমাদের দাবি একটাই, সরকারি কর্মচারীদের বা সরকার প্রসিত প্রতিষ্ঠানে যাদের বেতন তুমি দাও, তাদের বকেয়া ডিএ দিয়ে দিতে হবে। আমাদের দাবি অবিলম্বে সুপ্রিম কোর্টে যে মামলাটি পেন্ডিং আছে তার রায় ঘোষণা করতে হবে। আমরা সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে পারি না, সুপ্রিম কোর্ট ডেফিনেটলি তার মতো সিদ্ধান্ত নেবে, কিন্তু সাধারণ মানুষ হিসেবে দাবি জানানোর সম্পূর্ণ সাংবিধানিক এখতিয়ার আমাদের রয়েছে। আমাদের দাবি অবিলম্বে সেই মামলাটির রায় ঘোষণা হোক, মানুষ জানুক যে কি ঘটলো এবং আদালতের রায় কি, সেটা যেন অনির্দিষ্টকাল একেবারে কার্পেটের তলায় ঢুকে না যায়, সেই দাবি আমাদের থাকবে। আমাদের দাবি থাকবে আগামী দিনে সমস্ত নিয়োগ হবে স্বচ্ছ এবং যোগ্যতার ভিত্তিতে। আর সবচেয়ে বড় কথা, লক্ষ লক্ষ পদ এখানে বিলুপ্ত করা হয়েছে, প্রায় 6 লক্ষের মতো পদ। আচ্ছা, প্রত্যেক বছর বাজেটটা একটু লক্ষ্য রাখবেন তো। এই তো কালকে 1 তারিখেই বাজেট হতে চলেছে। বাজেটে এরা যে সরকারি কর্মচারীদের বেতনের টাকাটা ধরে, আমার ধারণা সেখানে কিছু গোলমাল থাকে। আপনারা যারা ভালো অর্থনীতি বোঝেন তারা একটু খোঁজ নিয়ে দেখবেন এরা ঠিক কত কর্মচারীর জন্য কত বেতন ধরে। যদি বর্তমান কর্মচারী সংখ্যার ভিত্তিতে বেতনের হিসেব করা হয় ঠিক আছে, আমার ধারণা সেখানে কিন্তু গোলমাল হয়। ঠিক যেরকম এরা রাজ্যের যে টোটাল আসল ইনকামকে কিন্তু ওরা খারাপ ভাবে দেখায়, ভুল ভাবে দেখায়, যাতে ব্যাংক থেকে আরো এরা কিন্তু লোন নিতে পারে। কারণ জানেন এফআরবিএম আইনে একটা লোনের ঊর্ধ্বসীমা রয়েছে। এরা সেই লোন নেওয়ার জন্যে এখানকার এগ্রিকালচারাল ইনকামটাকে অনেকটা বাড়িয়ে দেখায়। এটা আমাকে একজন কৃষি অর্থনীতিবিদ বলেছেন, এবং এটাও আমাদের খতিয়ে দেখার দরকার আছে। যেহেতু স্ট্যাটিস্টিক্সের ব্যাপার, খুব সাবধানে এগুলো লক্ষ্য করতে হবে। কিন্তু আমার ধারণা যে বাজেট হয়, সেই বাজেটটা নাকি দৌড়তে দৌড়তে বাজেট হয়, হেঁটে হেঁটে বাজেট হয়, ব্যায়াম করতে করতে বাজেট হয়। সে যা খুশি বাজেট হোক না কেন, এবারে আমাদের দাবি বাজেটে আমাদের এরিয়ার ডিএ মিটিয়ে দিন। 1 তারিখে বাজেট, তার আগে এই সমাবেশ থেকে বার্তা যাক
এই বাজেটে টাকা মিটিয়ে দিন সরকারি কর্মচারীদের, এরিয়া দিয়ে যা আছে মিটিয়ে দিন, তা নইলে কিন্তু আপনাকে আর আমরা সরকার চালাতেই দেবো না। কত স্টিম রোলার আপনি চালান আমরাও কিন্তু দেখে নেব, কারণ আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি। আমরা আপনাদের বা আপনার কাছে মোটেই দায়বদ্ধ নই বা হাত পেতে কিছু নিতে আসিনি। আমাদের বেতনটা আমাদের অধিকার, এবং আমাদের এই বেতন দেওয়াটা কিন্তু আপনাদের দায়ের মধ্যে পড়ে। সরকারের প্রধান হিসেবে, সরকারের ব্যক্তি হিসেবে আপনাকে এবং আপনাদের সেই দায় পালন করতে হবে। তাই আজকে এই সমাবেশ থেকে এই বার্তাটা যাক সরকারের কাছে, যে আমাদের ডিএ কিন্তু মিটিয়ে দিতে হবে, স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। সমস্ত শূন্য পদ সেগুলোকে রেশনালাইজ করে সেই শূন্য পদে নিয়োগ করতে হবে এবং যোগ্যতার ভিত্তিতে এবং কেন্দ্রীয় হারে প্রথম থেকেই ডিএ দিতে হবে।